পার্ট 1-এ দেখেছেন একজন বডিগার্ড আর একজন গ্যাংস্টারের পাগলামি, আর পার্ট 2-র কথা আর কি বলবো। পার্ট 2-তে তো নেক্সট লেভেলের ক্রেজিনেস। পার্ট 1-এ শুধুমাত্র কিংকেটের জন্য ব্রেসের যেসব ঝামেলাগুলো পোহাতে হয়েছে, আর এইবার পার্ট 2-তে ব্রেসকে ঝামেলায় ফেলতে কিংকেটের ওয়াইফ সোনিয়াও চলে আসছে। হাজব্যান্ড ওয়াইফ মিলে বেচারাটা লাইফ একদম তেজপাতা করে ফেলে। মেন ভিডিওতে যাওয়ার আগে নতুন দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আগে গিয়ে চ্যানেল থেকে পার্ট 1 দেখে আসবেন, নয়তোবা আপনারা এই মুভিটির আগাগোড়া কিছুই বুঝবেন না। আর এমনই সব আনকমন দুর্দান্ত অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। মুভিটির শুরুতে আমরা মাইকেল ব্রেসকে দেখতে পাই। মাইকেল ব্রেস তখন তার গাড়ি নিয়ে বডিগার্ড অ্যাওয়ার্ড সিরিমনিতে যাচ্ছিল। সে যখন বডিগার্ড অ্যাওয়ার্ড সিরিমনিতে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিল, তখন সে রেডিওতে শুনতে পায় লন্ডনের বেশিরভাগ মানুষই 1 নম্বর বডিগার্ড হিসেবে ব্রেসকে চুজ করেছে। এইসব কথা শোনার পর ব্রেস তো খুশিতে একদম আত্মহারা। সে মনে মনে ভাবতে থাকে আমি হয়তো বা এই বছরের বডিগার্ড অব দ্য ইয়ার হব। সো যাই হোক, কিছুক্ষণ পর ব্রেস যখন সে অ্যাওয়ার্ড শুতে যায়, তখন সে সত্যি সত্যি জানতে পারে সেই আসলে এই বছরের বডিগার্ড অব দ্য ইয়ার হয়েছে। ব্রেস ইজ ট্রিপলে রেটেড বডিগার্ড অব দ্য ইয়ার হয়েছে। এটা শোনার পর ব্রেস তার নিজের চোখ আর কানকেও বিশ্বাস করতে পারছিল না। ব্রেস যখন হাসি মুখে সবাইকে ধন্যবাদ জানাতে জানাতে সে অ্যাওয়ার্ডটি আনতে যায়, তখন ব্রেস হঠাৎ করে স্টেজ থেকে দেখতে পায় দূর থেকে কিংকেট তাকে দেখে অনেক জোরে জোরে হাসছে। সেখানে কিংকেটকে দেখে ব্রেস তাড়াহুড়া করে নামতে গিয়ে সেই স্টেজ থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ার পরও ব্রেস নিজেকে কোনোভাবে সামলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। দৌড়াতে দৌড়াতে ব্রেস যেখানে যাচ্ছিল সেখানে সে কিংকেটকে দেখতে পাচ্ছিল। কিংকেটকে দেখে ব্রেস ভয়ে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। সে যখন দৌড়াতে দৌড়াতে বাইরে আসে, তখন সে দেখতে পায় তার সামনে হঠাৎ করে কুরোসাওয়া চলে আসে। যখনই কুরোসাওয়া ব্রেসের সাথে কথা বলতে যাবে, ঠিক তখনই কিংকেট কুরোসাওয়ার মাথায় পার্ট 1-এর মতন একটি গুলি করে। কুরোসাওয়াকে মেরে কিংকেট অনেক জোরে জোরে হাসতে থাকে, আর এগুলো দেখে ব্রেসের অবস্থা তো একদম খারাপ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই ব্রেস একজন মানসিক ডক্টরের বাড়িতে। তখন আমরা বুঝতে পারি এতক্ষণ আমরা যা দেখেছি ব্রেস আসলে সবকিছু এই ডক্টরকে বলছিল। ব্রেস ডক্টরকে বলে আমি প্রতিদিন রাত্রে একই স্বপ্ন বারবার দেখি। কিছুদিন আগে কিংকেট নামের একজন হারামি গ্যাংস্টারের সাথে আমি একটি মিশনে গিয়েছিলাম। সেই মিশনে যাওয়ার পর সে আমার সাথে যা যা করে সেই জিনিসগুলো আমার মাথা থেকে কোনোভাবে বের হচ্ছে না। এখন আমি চাই আপনি যে করেই হোক আমার মাথা থেকে এই স্বপ্নটি বের করার ব্যবস্থা করুন, কারণ আর মাত্র 15 দিন পর ইংল্যান্ডের বডিগার্ড অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড শো এর আয়োজন করা হয়েছে। ইন্টারপোল থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে আমি যদি আমার মানসিক চিকিৎসা না করি তাহলে তারা আমাকে অ্যাওয়ার্ড শোতে ডাকবে না। এইসব কথা শোনার পর ডক্টর ব্রেসকে বলে আচ্ছা আমার ব্যাপারে কিছু বলো। ব্রেস তখন ডক্টরকে বলে আমার মনে হয় আর আমি যে আপনাকে বাঁচাবো তার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্রও নেই। আমার কাছে শুধুমাত্র টেবিলে রাখা একটি নাইফ আছে যা দিয়ে শুধুমাত্র আমি নিজেকে বাঁচাতে পারবো। এইসব কথা শোনার পর ডক্টর তো ভয়ে একদম কাঁপতে শুরু করে। সে মনে মনে ভাবতে থাকে ভাই আমি কোন পাগলের পাল্লায় পড়লাম। এই জন্য ডক্টর ব্রেসকে বলে দেখো তোমার মাথায় একদম বডিগার্ড গিরি ঢুকে গেছে। তুমি যদি আবার সুস্থ জীবনে ফিরে আসতে চাও তাহলে আমার মতে তোমার বডিগার্ড গিরি থেকে কিছুদিনের জন্য ব্রেক নেওয়া উচিত, নয়তোবা তোমার মাথা থেকে কোনোদিনও কিংকেটে সেই বাজে স্বপ্নগুলো যাবে না। আমি যা বলি শুনো, আমার জানা মতো ইতালিতে নাকি এখন ওয়েদার অনেক ভালো, এই জন্য বডিগার্ড অ্যাওয়ার্ড শো এর আগে তুমি কিছুদিন ইতালি থেকে ঘুরে আসতে পারো। মনে রাখবে সেখানে যাওয়ার পর কোনো বন্দুক নয়, কোনো ভায়োলেন্স নয়, শুধু চিল আর চিল। এই কথা বলে ডক্টর তাড়াহুড়ো করে পাগল ব্রেসকে সেখান থেকে বের করে দেয়। সো যাই হোক, এরপরের সিনে আমাদের গ্রিস নামের একটি দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা দেখতে পাই বর্তমানে গ্রিসের রাজনৈতিক অবস্থার একদম বাজে হাল। দুর্নীতিতে সম্পূর্ণ গ্রিসে একদম ছেয়ে যাওয়ার কারণে ফিশার নামের আমেরিকার একজন প্রতিনিধি গ্রিসে আসে। পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করার পর ফিশার ডিসাইড করে সে গ্রিসের উপর স্যাংশন আরোপ করবে। এই জন্য সে একটি সংবাদ সম্মেলন ডেকে সবাইকে জানিয়ে দেয় আজ থেকে আমেরিকা গ্রিসের উপর ব্যবসায়িক আর ডলারের স্যাংশন আরোপ করেছে। এই স্যাংশনগুলো 4 দিন পর থেকে গ্রিসের উপর কার্যকর করা হবে। গ্রিসকে নিষেধাজ্ঞা দিয়ে ফিশার যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই আমরা দেখতে পাই দূর থেকে একটি স্নাইপার ফিশারের সব বডিগার্ডকে মেরে ফেলেছে। এরপরের সিনে আমরা অ্যারিস্টল নামের গ্রিসের অনেক বড় একজন বিজনেসম্যানকে দেখতে পাই। আমেরিকা গ্রিসের উপর স্যাংশন আরোপ করার কারণে গ্রিসে তখন তাণ্ডব চলছিল, আর জানালার পাশে দাঁড়িয়ে অ্যারিস্টল দূর থেকে সেই সব তাণ্ডব দেখছিল। অ্যারিস্টল যখন পিছনের দিকে ঘুরে তখন আমরা সারপ্রাইজলি সেখানে আমেরিকান প্রতিনিধি ফিশারকে দেখতে পাই। ফিশারকে আসলে অ্যারিস্টলের লোকেরা সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে আসছিল। কিডন্যাপ করার পর অ্যারিস্টল ফিশারকে বলে গ্রিসের উপর আরোপ করা সব স্যাংশন উঠিয়ে নিতে। এই কথা শোনার পর ফিশার যখন তাকে বলে স্যাংশন উঠিয়ে নেওয়ার ডিসিশন আমি একা নিতে পারবো না, তখন অ্যারিস্টল তার লোকদেরকে বলে তাহলে তোমরা প্ল্যান বি এক্সিকিউট করো।
এই কথা বলে অ্যারিস্টল ফিশারকে মেরে ফেলে। এরপরের সিনে আমরা ব্রিজকে দেখতে পাই। ব্রিজ তখন ডক্টরের কথা অনুযায়ী ইতালিতে চলে আসছে। ইতালিতে আসার পর সবকিছু বাদ দিয়ে ব্রেস একদম চিল মুডে ছিল, কিন্তু সে কি জানতো তার এই শান্তি মাত্র ক্ষণিকের জন্য। কারণ ব্রেস যখন কানে একটি হেডফোন লাগিয়ে সে যখন আরাম করে গান শুনছিল, ঠিক তখনই আমরা দেখতে পাই পিছনে একদম গোলাগুলি চলতেছে। গোলাগুলির এক পর্যায়ে হঠাৎ করে ব্রেসের কাছে কিংকেটের ওয়াইফ সোনিয়া চলে আসে। হঠাৎ করে সেখানে সোনিয়াকে দেখে ব্রেস তো একদম আকাশ থেকে পড়ে। সে কিছু বুঝে ওঠার আগে দেখতে পায় মাফিয়ারা তাকে আর সোনিয়াকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়ছে। একটি টেবিলের পিছে লুকিয়ে সোনিয়া যখন ব্রেসকে বলে একটি বন্দুক নিয়ে আমাকে হেল্প করো, তখন ব্রেস তাকে বলে আমি সবকিছু ছেড়ে ভালো হয়ে গেছে। এই কথা শোনার পর সোনিয়া ব্রেসকে বলে আমি জানি কুত্তার লেজ কখনো সোজা হতে পারে না, এখন হয়তোবা আমাকে হেল্প করো, নয়তো আমরা দুইজনে এখানে মারা যাব। ব্রেস তখন সোনিয়াকে বলে 1 সেকেন্ড, তুমি আমাকে এখানে খুঁজে কিভাবে বের করলে? সোনিয়া তখন তাকে বলে একদম সিম্পল, তোমার ডক্টরকে পিটিয়ে তোমার লোকেশন বের করেছি। বেশি কথা বলতে পারবো না, কিংকেট একটি ঝামেলায় পড়েছে আর তোমাকে কিংকেটকে সেই ঝামেলা থেকে বের করতে হবে। কারণ কিংকেটের সাথে যখন আমার শেষ কথা হয়েছিল তখন কিংকেট আমাকে বলেছিল আমি যেন মাইকেল ব্রেসকে সাথে করে নিয়ে আসি। এই কথা বলে সোনিয়া মাফিয়ার দিকে গুলি করতে করতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। আর সেখানকার লোকাল মাফিয়ারাও ছিল নাছোড়বান্দা, তারা তাদেরকে হিংস্র হায়নার মতো চেস করছিল। এক পর্যায়ে সোনিয়ার ব্রেস একটি স্কুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। পিছন থেকে ব্রেস স্কুটি চালাচ্ছিল আর সোনিয়া 2 হাতে বন্দুক নিয়ে ভাই মাফিয়াদের দিকে বৃষ্টির মতো গুলি ছুড়ছিল। সোনিয়ার এই পাগলামি দেখার পর আমরা বুঝতে পারি এই সোনিয়া আসলে কিংকেটের চাইতে বড় পাগল। পিছনে মাফিয়ারা ঘিরে ফেলার কারণে আর কোনো উপায় না থাকার কারণে ব্রেসও সেখান থেকে লাফ দেয়। সেখান থেকে সাঁতার কেটে তারা একটি গুহার ভিতরে চলে যায়। গুহার ভিতরে যাওয়ার পর সোনিয়া ব্রেসকে বলে কিংকেটকে কিছু মাফিয়া মিলে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিংকেট আর সোনিয়া আসলে ইতালিতে হানিমুন করতে আসছিল। হানিমুনের জন্য সোনিয়াকে রেডি হতে বলে কিংকেট একটি চিঠি রেখে সেখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর একটি ফোনের মাধ্যমে সোনিয়া জানতে পারে কিংকেটকে কিছু মাফিয়ারা মিলে কিডন্যাপ করে ফেলেছে। সোনিয়া আরো বলে হারামি কিংকেট আমার সব স্বপ্ন চুরমার করে দিয়েছে, কারণ আমি কিংকেটকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করছিলাম, আমি চাচ্ছিলাম আমাদের দুইজনের যাতে বাচ্চা হয়। এইসব কথা শোনার পর ব্রেস মনে মনে ভাবতে থাকে শেষকালে এসে বুইরা বুড়িকে ভীমরতি ধরেছে। সো যাই হোক, এরপরের সিনে আমরা দেখতে পাই অ্যারিস্টল তার লোক বল নিয়ে একটি জায়গায় আসছে। সেখানে আসলে তারা ইউরোপের সবচাইতে বড় হ্যাকারের সাথে দেখা করার জন্য আসছিল, কারণ সে হ্যাকারটির কাছে এমন একটি ডিভাইস আছে যে ডিভাইসের মাধ্যমে যে কোনো পাওয়ার গ্রিডকে হ্যাক করা যায়। ওই ভাইরাসটির মাধ্যমে পাওয়ার গ্রিডকে হ্যাক করে সব। এজন্য অ্যারিস্টল গাড়িতে বসে সে হ্যাকারকে বলে সেই ডিভাইসটির পাওয়ার দেখাতে। হ্যাকারটি তখন ভাইরাসের পাওয়ার দেখাতে গ্রিসের একটি পাওয়ার গ্রিডে ড্রিল করে। যেহেতু পাওয়ার গ্রিডের বাইরের অংশ টাইটানিয়াম দিয়ে তৈরি করা ছিল, তাই শুধুমাত্র হীরার ড্রিলিং মেশিন দিয়ে সেটাকে ড্রিল করা যেত। এজন্য সে হ্যাকারটি হীরা লাগানো একটি ড্রিলিং মেশিন দিয়ে সেখানে ড্রিল করে। এরপর হ্যাকারটি তার ল্যাপটপ ইউজ করে সে পাওয়ার গ্রিডের ভিতর ভাইরাস ঢুকিয়ে দেয়। ভাইরাসটি ঢোকার সাথে সাথে সেই শহরের ট্রেন থেকে শুরু করে যত প্রকার ইলেকট্রিক জিনিস ছিল সবকিছু ব্লাস্ট হতে থাকে। এক কথা ইলেকট্রিসিটির সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড ছিল সবকিছু একদম শেষ হয়ে যায়। গাড়িতে বসে ভাইরাসটির এমন ভয়াবহ পাওয়ার দেখার পর অ্যারিস্টল তার লোকদেরকে বলে সে হ্যাকারদেরকে মেরে ফেলার জন্য। হ্যাকারদেরকে মেরে অ্যারিস্টল সেই ভাইরাসটি আর সেই ড্রিলটি সেখান থেকে নিয়ে চলে যায়। এত বড় একটি দুর্ঘটনা হওয়ার কারণে এর পরের দিন আমরা দেখতে পাই ইন্টারপোলের প্রধান সেখানে আসছে। সেখানে আসার পর ইন্টারপোলের প্রধান ইন্টারপোল এজেন্ট ববির কাছে জানতে চায় এসব আসলে কি হচ্ছে। তখন ববি তাকে জানায় সাধারণ মানুষরা মনে করছে পাওয়ার গ্রিডে যে কোনো ঝামেলা হওয়ার কারণে এত বড় একটি দুর্ঘটনা হয়েছে, কিন্তু যেখান থেকে আসলে এই ঝামেলা শুরু সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো ডেড বডি পড়ে আছে। সাধারণ মানুষের ডেড বডি পড়ে থাকলে ব্যাপারটা সন্দেহজনক মনে হতো না, কিন্তু সেখানে আমরা ইউরোপের সবচেয়ে বড় হ্যাকারের ডেড বডি খুঁজে পেয়েছি। অতীতে এই হ্যাকারটি চুটকিতে ইউরোপের অনেক বড় বড় নামি দামি কোম্পানিকে হ্যাক করে ফেলেছিল। এর পাশাপাশি আমরা সেখানে পাওয়ার গ্রিডের ড্রিলিং এর একটি চিহ্ন দেখতে পাই। তার মানে কালকে রাতে যা হয়েছিল তা কোনো দুর্ঘটনা ছিল না, তা প্ল্যান করে করা হয়েছিল। ববির মুখ থেকে এইসব কথা শোনার পর ইন্টারপোলের প্রধান তাকে বলে তাহলে তুমি এই ব্যাপারটা ভালোভাবে অনুসন্ধান করো। সো যাই হোক, এর পরের সিনে আমরা কিংকেটকে দেখতে পাই। কিংকেটকে আসলে তার পুরনো শত্রুরা মিলে ধরে নিয়ে আসছিল। কিংকেটের পুরনো শত্রু ড্যানি কিংকেটকে বলে অনেকদিন ধরে আমি তোমাকে হন্যে হয়ে খুঁজছিলাম, ফাইনালি কালকে রাতে আমার লোকেরা তোমাকে একটি ফার্মাসিতে দেখতে পেয়েছিল। এখন দুনিয়ার কোনো শক্তি আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। সে যখন কিংকেটকে মেরে ফেলার প্রিপারেশন নিচ্ছিল, অন্যদিকে তখন সোনিয়া আর ব্রেস কিংকেটকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সেখানে আসার পর তারা দেখতে পায় মাফিয়ারা সেই বিল্ডিংটিকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। এটা দেখার পর ব্রেস সোনিয়াকে বলে তুমি যেহেতু আমার সাথে আসছো এখন তোমার আমার স্টাইলে কাজ করতে হবে, আমি চাই না এখানে কোনো রক্তপাত হোক। ব্রেস যখন সোনিয়াকে এইসব বলছিল তখন ব্রেস দেখতে পায় সোনিয়া সেখান থেকে রেগে মেগে চলে গেছে। ব্রেস সোনিয়াকে বলে আচ্ছা তুমি সামনের দিকে যাও, আমি গিয়ে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে আসছি, আর হ্যাঁ বলেও কিন্তু এখানে কোনো খুন খারাপ করবে না। এই কথা বলে ব্রেস যখন গিয়ে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে সেখানকার গেট ওপেন করে তখন ব্রেস দেখতে পায় পাগলা সোনিয়া একাই তাদের সবাইকে মেরে ফেলেছে।
আর অন্যদিকে কিংকেটকে যখন মাফিয়ারা মারতে যায় ঠিক তখনই সামহাও কিংকেট তার হাত খুলে ফেলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিংকেট একাই তাদের সবাইকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরপর সেখানে ব্রেস আর সোনিয়াও চলে আসে। কিংকেটকে দেখা মাত্রই তো সোনিয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সোনিয়ার সাথে কিংকেট যখন সেখানে ব্রেসকেও দেখতে পায় তখন কিংকেট সোনিয়াকে বলে এই হারামজাদা এখানে কি করছে। এটা শোনার পর সোনিয়া কিংকেটকে বলে কেন তুমি না বললে ব্রেসকে নিয়ে আসতে। কিংকেট তখন সোনিয়াকে জানায় বারবার বলেছিলাম তুমি হেল্পের জন্য যেখানে যাও না কেন ভুলেও কিন্তু মাইকেল ব্রেসের কাছে যেও না, কারণ এই মাইকেল ব্রেসের মতো ভীত লোক আমি আমার জীবনে দুইটি দেখিনি। এইসব কথা শোনার পর ব্রেস সেখানে কি বলবে তার মুখ একদম বন্ধ হয়ে যায়। কিংকেট যখন ব্রেসকে রেখে সোনিয়াকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন ব্রেস তাকে বলে আমি কিন্তু এখানে নিজের ইচ্ছা আসেনি, তোমার ওয়াইফই কিন্তু আমাকে সাথে করে নিয়ে আসছে। সো এখন ছিল ড্যানকে ইউজ করে আমি অনেক বড় একটি ভাইরাসের ডিলকে থামাতে পারতাম। যেহেতু তোমাদের কারণে ড্যান মারা গেছে এই জন্য ড্যানের কাজটি এখন তোমাদেরই করতে হবে। কাজটি যদি করে দিতে পারো তাহলে ব্রেস তার বডিগার্ডের লাইসেন্স আবারও ফিরে পাবে আর এর পাশাপাশি কিংকেট চিরকালের জন্য জেল থেকে মুক্তি পেয়ে যাবে। তার এই অফার পাওয়ার পর তারা কেউ ববির কাজটি করে দিতে রাজি হচ্ছিল না। এই জন্যই ববি উপরের দিকে একটি ফাঁকা গুলি করে তাদেরকে বলে এটা কোনো রিকোয়েস্ট না, এটা হলো অর্ডার। টাকাগুলো দিয়ে ববি তাদেরকে বলে এই টাকাগুলো দিয়ে তোমাদেরকে ভাইরাসের সেই ল্যাপটপটি কিনতে হবে। যদি এখান থেকে একটি কানা করে কোথাও হারায় তাহলে তোমাদের খবর আছে। এরপরের দিন সকালে তারা ব্লাদিস্লেভ নামের একজন মাফিয়ার কাছ থেকে সেই ল্যাপটপটি কেনার জন্য বেরিয়ে পড়ে। তারা যখন ল্যাপটপটি কেনার জন্য যাচ্ছিল তখন ব্রেস দেখতে পায় কিংকেট আর সোনিয়া সেই গাড়ির ভিতরে ঝগড়া শুরু করে দিয়েছে। তাদেরকে ঝগড়া করতে দেখে ব্রেস যখন কিংকেটকে বলে সিট বেল্ট পরে নাও তখন কিংকেট তাকে বলে সবসময় খালি সিট বেল্ট সিট বেল্ট সিট বেল্ট। আমার মনে হয় ব্রেসের বাচ্চা পয়দা হওয়ার পর থেকে সিট বেল্ট গলায় নিয়ে ঘুরছে। ব্রেসকে এইসব বলে কিংকেট আর সোনিয়া ডিসাইড করে যেহেতু আমাদের কাছে অফুরন্ত টাকা আছে চলো আমরা একটি মার্কেটে যাই। ব্রেসকে নিয়ে সেখান থেকে সোজা কিংকেট আর সোনিয়া একটি মার্কেটে চলে যায়। সোনিয়া যখন মার্কেট করতে ব্যস্ত তখন ব্রেস কিংকেটের কাছে জানতে চায় হানিমুনের রাতে তুমি কোথায় গিয়েছিলে। কিংকেট ব্রেসকে বলে আমি একটি কাজে গিয়েছিলাম, কিন্তু কিংকেট যে মিথ্যা কথা বলছে ব্রেস সেটা ধরে ফেলে। সো যাই হোক ব্রেসের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে কিংকেট যখন ফোনে কারোর সাথে কথা বলছিল তখন দূর থেকে সোনিয়া এটা দেখার পর তার কিংকেটের উপর সন্দেহ হয়। এই জন্যই সোনিয়া গাড়ি নিয়ে এসে কিংকেটকে চাপা দিতে গিয়ে সে ব্রেসকে একদম উড়িয়ে ফেলে। এরপর সিনে আমরা দেখতে পাই নতুন জামা পরে কিংকেট আর সোনিয়া একটি জায়গায় একদম রঙ্গলীলা করছে। সবকিছু কমপ্লিট হওয়ার পর তারা যখন গাড়ির ডিকি খোলে তখন আমরা দেখতে পাই সেখানে ব্রেস রয়েছে আহতি করে রেখেছিল। এরপরের সিনে আমরা ববিকে দেখতে পাই। ববি আসলে অন্য আরেকটি ক্রাইম সিনে আসছিল। সেখানে আসার পর ববি জানতে পারে সেখান থেকে অনেক বড় একটি হীরা ড্রিলিং মেশিন চুরি হয়েছে। তখন ববি বুঝতে পারে সামহাও এই দুইটি কেস কানেক্টেড। এই জন্য ববি ইন্টারপোলের প্রধানকে ফোন করে বলে আমি যেখানে আসছি সেখান থেকে অনেক বড় একটি হীরা ড্রিলিং মেশিন চুরি হয়েছে। আমার জানা মতে এই ড্রিলিং মেশিন দিয়ে মহাকাশের গ্রহাণুকে ড্রিলিং করা হতো। এইসব কথা শোনার পর ইন্টারপোলের প্রধান তাকে বলে তাহলে তুমি অনুসন্ধান করে দেখো এই ড্রিলিং মেশিনটি আসলে কে চুরি করিয়েছে। এর পাশাপাশি ইন্টারপোলের প্রধান ববিকে আরো বলে তার সূত্র মতে ইতালির পোর্টোপিওতে অনেক বড় একটি ডিল হতে চলেছে। কেউ একজন বিপুল টাকার বিনিময়ে একটি ভাইরাস এর পাশাপাশি ইউরোপের সব পাওয়ার গ্রিডের লাইনের লোকেশন কিনে নিচ্ছে। এই কথা শোনার পর ববি তার লোকদেরকে বলে তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার নিয়ে আসো। এরপর সিনেমা দেখতে পাই ব্রেস আর সোনিয়া তখন ইতালি সেই পোর্ট অফ রিওতে আছে। সেখানে যাওয়ার পরই তারা সোজা একটি ক্লাবের ভিতর ঢুকে পড়ে। দূর থেকে তাদেরকে একটি স্নাইপার দিয়ে কিংকেট ব্যাকআপ দিচ্ছিল। সো যাই হোক ক্লাবের ভিতরে যাওয়ার পর সোনিয়া চূড়া কারবারি ব্লাদিস্লেভকে বলে আমাদেরকে ড্যানিয়েল পাঠিয়েছে। এই কথা বলে সোনিয়া ব্লাদিস্লেভকে সব টাকা বুঝিয়ে দেয়। টাকা বুঝে পাওয়ার পর ব্লাদিস্লেভ সোনিয়ার হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেয়। এরপর সে সোনিয়াকে বলে এই বিটকেসটি শুধুমাত্র যে কিনেছে সেই খুলতে পারবে। তুমি যদি চালাই করে বিটকেসটি বিক্রি করতে চাও তাহলে হাতে থাকা এই ব্রেসলেটটি অটোমেটিক ব্লাস্ট করবে, কারণ এই বিটকেসটি যদি তোমার হাত থেকে 15 সেকেন্ডের বেশি দূরে থাকে তাহলে তোমার হাতটি একদম ব্লাস্টে উড়ে যাবে। এই কথা বলে সে সোনিয়াকে বলে যাই হোক আমি জানতাম ড্যানিয়েল জোয়ান মেয়ে পছন্দ করে, কিন্তু ড্যানিয়েল যে তোমার মতন একজন বুড়িকে এখানে পাঠাবে তা আমি সেটা কোনোদিনও আশা করিনি। তার মুখ থেকে বুড়ি শব্দটি শোনার পর সোনিয়া তখন রেগে গিয়ে সেখানে তাণ্ডব শুরু করে দেয়। কিংকেট স্নাইপার দিয়ে সোনিয়ার ব্রেস গান দিয়ে তাদের সাথে দুর্দান্ত ফাইট করতে থাকে। মারামারির এক পর্যায়ে একটি মাফিয়া একটি শর্ট গান নিয়ে সোনিয়াকে লক্ষ্য করে গুলি করতে চলেছে। সোনিয়াকে বাঁচাতে যে ব্রেস নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে এটা দেখার পর তো সোনিয়া কান্না একদম ভেঙে পড়ে। দূর থেকে কিংকেট সোনিয়াকে বলে ব্রেসকে নিয়ে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়ার জন্য। এই জন্য সোনিয়া কিংকেটের কথা মতো ব্রেসকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ততক্ষণে সেখানে তাদেরকে ধরতে ইন্টারপোলের লোকেরা চলে আসে।
ইন্টারপোলের লোকেরা সোনিয়ার ব্রেসকে ধরার ঠিক আগ মুহূর্তে সেখানে কিঙ্কের একটি স্পিড বোট নিয়ে চলে আসে। এক মুহূর্ত সময় নষ্ট না করে ব্রেসকে সাথে নিয়ে কিঙ্কের সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই সোনিয়া ব্রেসকে দেখে কান্না একদম ভেঙে পড়েছে। সোনিয়াকে কাঁদতে দেখে কিঙ্কের সোনিয়াকে বলে, কান্না করো না, যে যাওয়া সে তো চলেই গেছে, চলো আমরা দুজনে মিলে প্রার্থনা করে ব্রেসকে উপরওয়ালা জান্নাত গিফট করুক। এই কথা বলে ব্রেস বেঁচে আছে কি মারা গেছে এটা চেক না করে তারা ব্রেসকে পানিতে ফেলে দেয়। ব্রেসকে পানিতে ফেলে তারা যখন সেখান থেকে চলে আসবে ঠিক তখনই আমরা দেখতে পাই সারপ্রাইজিংলি ব্রেস এখনো জীবিত আছে। পানি থেকে উপর আসার পর ব্রেস তাদেরকে বলে, তোমরা কি পাগল টাগল নাকি? দেখতে পাচ্ছ না আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি, তারপর তোমরা আমি বেঁচে আছি কি মারা গেছে এটা চেক না করে আমাকে পানিতে ফেলে দিয়েছ। সো যাই হোক, এর পরের সিনে আমরা অ্যারিস্টলকে দেখতে পাই। অ্যারিস্টলের লোকেরা যখন তাকে বলে 3 জন অপরিচিত লোক সেই বিটকেসটি নিয়ে পালিয়ে গেছে, তখন তো সে রেগে মেগে একদম ফায়ার। সে তার একজন লোকের কাছে গিয়ে বলে, এই ডিলের ব্যাপারে শুধুমাত্র তুমি জানতে, তার মানে তুমি বিশ্বাসঘাতক। এই কথা বলে অ্যারিস্টল বিশ্বাসঘাতকতা করার জন্য সে লোকটিকে মেরে ফেলে। তাকে মারার পর অ্যারিস্টল তার লোকদেরকে বলে যে করে হোক তাদেরকে ধরে নিয়ে আসতে। আর এদিকে ব্রেস, কিঙ্কের আর সোনিয়া যখন সেই বিটকেসটিকে তারা ড্যানিয়েলের পাঠানোর ঠিকানা মতো সেই বিটকেসটি নিয়ে যায়, কারণ তারা জানতো ইন্টারপোলের কাছে গেলে সোনিয়াকে তারা বাঁচাতে পারবে না। সেখানে যাওয়ার পর তারা কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পায় সেখানে অনেকগুলো গাড়ি নিয়ে একজন বিজনেসম্যান আসছে। গাড়ি থেকে নামার পর তারা দেখতে পায় লোকটি আর কেউ নাই, লোকটি হলো অ্যারিস্টটল। অ্যারিস্টটলের সিকিউরিটি দায়িত্ব তখন ইংল্যান্ডের সবচাইতে ভালো বডিগার্ডের পাশাপাশি ইংল্যান্ডের সবচাইতে ভালো শুটারের কাছে ছিল। তারা যখন অ্যারিস্টটলকে দেখছিল এক পর্যায়ে অ্যারিস্টটলের লোকেরা তাদেরকে দেখে ফেলে। অ্যারিস্টটলের লোকেরা যখন তাদের হাতে বিটকেস দেখে তখন তো তারা তাদেরকে ধরার জন্য একদম উঠে পড়ে লাগে। তখনই আমরা এখানে দুর্দান্ত একটি কার চেজিং দেখতে পাই। আমি 100% শিওর এই চেজিংটি আপনি যতবারই দেখবেন ততবারই আপনার চোখ জুড়িয়ে যাবে। অ্যারিস্টটলের লোকেরা কিঙ্কেটকে থামানোর জন্য গাড়ি, হেলিকপ্টার, বাইক সবকিছু দিয়ে চেষ্টা করছিল, কিন্তু 15 থেকে 20 মিনিট চেজিং করার পরও তারা কোনোভাবে তাদেরকে থামাতে পারে না। চেজিং এর এক পর্যায়ে ব্রেস সেন্সলেস হয়ে যায়, কারণ ব্রেসের শরীরে যখন গুলি লেগেছিল তখন সোনিয়া ব্রেসকে পেন কিলার বলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। ব্রেসের যখন জ্ঞান ফিরে তখন ব্রেস দেখতে পায় তারা একটি মাঠের মধ্যে রয়েছে। পেন কিলার বলে ঘুমের ওষুধ খাওয়ানোর কারণে ব্রেস তো তখন রেগে মেয়ে একদম ফায়ার। সে বলে, তোমাদের মতন পাগলদের সাথে থাকলে আমাকে মারতে আর আমার শত্রুদের প্রয়োজন হবে না। এই কথা বলে ব্রেস কিঙ্কের আর সোনিয়াকে সেখানে রেখে সেখান থেকে চলে যায়। রাগ করে ব্রেস যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে ব্রেসের একটি কথা মনে পড়ে যায়। কথাটি মনে পড়ার পর ব্রেস আবারও কিঙ্কেট আর সোনিয়ার কাছে ফিরে আসে। সেখানে আসার পর ব্রেস তাদেরকে বলে, চলো তোমাদেরকে আমার বাবার বাড়িতে নিয়ে যাই। বাড়ির সামনে যাওয়ার পর ব্রেস তাদেরকে বলে, আমার বাবা অনেক বড় একজন বডিগার্ড ছিল। অবশ্য নেওয়ার পর তার একটি স্বপ্ন তার মতো তার ছেলে একদিন অনেক বড় একজন বডিগার্ড হবে, কিন্তু আমি তার স্বপ্ন পূরণ করতে না পারার কারণে অনেক বছর ধরে আমি বাড়িতে আসি না। এইসব কথা শোনার পর তারা হড়ো করে কিঙ্কেট আর সোনিয়া ব্রেসের বাবাকে দেখার জন্য তার বাড়ির ভিতরে চলে যায়। বাড়ির ভিতরে যাওয়ার পর ব্রেসের বাবা যখন তাদের সামনে আসে তখন আমরা দেখতে পাই ব্রেসের বাবা আসলে অনেক বড় একজন সুপারস্টার মর্গান ফ্রিম্যান। এতদিন পর ব্রেসকে দেখার পর তো মর্গান তাকে জড়িয়ে ধরে, কিন্তু ব্রেসের বাবাকে দেখার পর হারামি কিঙ্কেটের মাথায় শুধুমাত্র একটি প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল। কিঙ্কেট যখন ব্রেসকে এই প্রশ্নটি করবে তখন ব্রেস তাকে বলে, আমি জানি তুমি কি প্রশ্ন করবে, চুপ থাকো। আমি জানি তুমি বললো আমার বাবা ব্ল্যাক, কিন্তু আমি হোয়াইট কিভাবে? এই জন্য তোমাকে আগে বলে দে আমি তার আপন ছেলে না, আমি তার শতালো ছেলে। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা তাকে বিয়ে করেছিল, এই জন্য সে আমারও বাবা। সো যাই হোক, ব্রেস কিছুক্ষণ তার বাবার সাথে গল্প করার পর সেখান থেকে কিছু অস্ত্র আর তার বাবার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুটা সামনে যাওয়ার পর তারা যখন একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই দূর থেকে অ্যারিস্টটলের লোকেরা সেন্সলেস করার ওষুধ দিয়ে তাদেরকে সেন্সলেস করে ফেলে। এরপরের সিনে আমরা দেখতে পাই তাদেরকে অ্যারিস্টটলের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর তাদের সামনে যখন অ্যারিস্টল আসে তখন সোনিয়া তাকে দেখা মাত্রই চিনে ফেলে। তাদের দুইজনকে দেখে তখন মনে হচ্ছিল তারা দুইজন আগে থেকে পূর্ব পরিচিত। সোনিয়ার কাছে কিঙ্কেট যখন জানতে চায় তুমি কি হারামিকে চিনো নাকি, তখন সোনিয়া তাকে বলে, আজ থেকে অনেক বছর আগে আমি যখন গ্রিসে ঘুরতে আসি তখন তার সাথে আমার পরিচয় হয়েছিল। কিছুদিনের পরিচয় পর ডেট, এরপর আমাদের ভিতর ধীরে ধীরে ভালোবাসার সৃষ্টি হয়। অ্যারিস্টটল আমাকে অনেক ভালোবাসতো, সে আমাকে অনেক দামি দামি গিফটও করতো। একদিন যখন অ্যারিস্টটল তার ক্রুজ শিপে আমাকে ডায়মন্ডের অনেক দামি একটি নেকলেস গিফট করে, সেদিন আমি সামহাও পা পিছলে ক্রুজ শিপ থেকে সোজা সমুদ্রে গিয়ে পড়ি। এর কিছুদিন পর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি বুঝতে পারি আমি আমার অতীতে সব স্মৃতি ভুলে গেছি। এইসব কথা শোনার পর অ্যারিস্টটল সোনিয়াকে বলে, তুমি বিশ্বাস করবে না আমি তোমাকে কতটা খুঁজেছি। অনেকদিন খোঁজার পর যখন আমি তোমাকে খুঁজে পাইনি তখন আমি মনে মনে ভাবতাম একদিন না একদিন তুমি ফিরে আসবে। আমি যদি আগে জানতাম তুমি এই বিটকেসটি আনতে গেছো তাহলে আমি তোমাকে কোনোদিনও ধরে নিয়ে আসতাম না। সে সোনিয়াকে মুক্ত করে দিল। কিঙ্কেট আর ব্রেসকে বলে তাদেরকে টর্চার সেলে নিয়ে যাওয়ার জন্য। কিঙ্কেট আর ব্রেসকে যখন টর্চার সেলে নিয়ে যাওয়া হয় অন্যদিকে সোনিয়াকে অ্যারিস্টটল উপরের একটি ঘরে নিয়ে যায়।
সেখানে যাওয়ার পর অ্যারিস্টটল সোনিয়াকে একটি ছোট্ট বাচ্চাদের ঘর দেখায়। ঘরটি দেখিয়ে সে সোনিয়াকে বলে, আমি জানতাম তুই মনে প্রাণে চাচ্ছিলে তোমার যাতে একটি বাচ্চা হয়, এই জন্য তুমি হারিয়ে যাওয়ার পর আমি এই রুমটি তৈরি করি। আমার বিশ্বাস ছিল তুমি একদিন না একদিন ফিরে আসবেই। অ্যারিস্টটল যখন সোনিয়াকে এইসব বোঝাচ্ছিল, আর অন্যদিকে কিংকেট আর ব্রেসকে তখন টর্চার সেলে টর্চার করা হচ্ছিল। টর্চার করার এক পর্যায়ে কিংকেট আর ব্রেস সামহাও নিজেদের হাত খুলে যারা তাদেরকে টর্চার করছিল তাদেরকে মেরে ফেলে। আর অন্যদিকে অ্যারিস্টটল সোনিয়াকে যা বলে সেটা শোনার জন্য সোনিয়া মোটেও প্রস্তুত ছিল না। অ্যারিস্টটল বলে, কিংকেট তোমাকে এতদিন মিথ্যা কথা বলেছে। সে বলেছে তুমি নাকি বাঞ্ঝা। বাচ্চা না হওয়ার প্রবলেম আসলে তোমার না, বাচ্চা না হওয়ার প্রবলেম হলো কিংকেটের। সেদিন তোমার হানিমুনের দিন তোমাকে হোটেল রুমে রেখে কিংকেট কোথায় গিয়েছিল জানো? তোমাকে প্রেগনেন্ট করতে একটি ক্লিনিক থেকে স্পাম কিনতে গিয়েছিল। কিংকেট জানতো তার স্পাম দিয়ে তুমি কখনো প্রেগনেন্ট হতে পারবে না। কিংকেট যতদিন তাকে মিথ্যা কথা বলেছে এটা শোনার পর তো সোনিয়া একদম ভেঙে পড়ে। আর অন্যদিকে কিংকেট আর ব্রেস টর্চার সেল থেকে বেরিয়ে সেখানে একদম তাণ্ডব চালাচ্ছিল। তাদের সামনে যারা আসছিল তারা দুজনে মিলে একে একে তাদের সবার চ্যাপ্টার ক্লোজ করে ফেলছিল। তাদেরকে মারতে মারতে বাইরে আসার পর কিংকেট সোনিয়া নাম ধরে অনেক জোরে জোরে ডাকতে থাকে। সোনিয়া যখন দেখতে পায় কিংকেট তাকে ডাকছে, তখন সোনিয়া তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি এতদিন আমাকে যা বলেছো সবই মিথ্যে ছিল। আমি কোনো মিথ্যুকের সাথে সারা জীবন কাটাতে চাই না। সোনিয়ার মুখ থেকে এই কথা শোনার পর কিংকেট তো কান্না একদম ভেঙে পড়ে। ব্রেস যখন দেখে অ্যারিস্টটল লোকের তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, তখন সে কিংকেটকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুটা দূরে যাওয়ার পর ব্রেস কিংকেটকে বলে, এই মহিলা যে তোমাকে ধোঁকা দিবে আমি সেটা আগেই জানতাম। মন খারাপ করো না, দুনিয়াতে মেয়ে একটা না, উপরওয়ালা হয়তোবা তোমার জন্য এর চাইতে ভালো কোনো মেয়ে রেখেছে। এইসব শোনার পর কিংকেট তখন ব্রেসকে বলে, আমার আর কোনো মেয়ের দরকার নেই, আমি একাই সারা জীবন কাটিয়ে দেব। এই কথা বলে কিংকেট ব্রেসকে বলে, আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। কিংকেট সেখান থেকে রাগ করে চলে যাওয়ার পর ব্রেস কি করবে এটা বুঝে উঠতে না পেরে সে সোজা তার বাবার কাছে চলে যায়। তার বাবার বাড়িতে যাওয়ার পর ব্রেস দেখতে পায় সারপ্রাইজিংলি সেখানে তারা যে গাড়িটি নিয়ে গিয়েছিল সেই গাড়িটি সেখানে রাখা আছে। গাড়িটি দেখার পর ব্রেস যখন তার বাবার কাছে জানতে চায় গাড়িটি এখানে কিভাবে আসলো, তখন তার বাবা তাকে যা বলে সেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ব্রেসের বাবা ব্রেসকে বলে, তুমি হয়তোবা জানো না অ্যারিস্টটলের সিকিউরিটির দায়িত্বে আসলে আমি আছি। ওই দিন আমি তোমাদেরকে কিডন্যাপ করে অ্যারিস্টটলের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। এইসব শোনার পর ব্রেস তাকে বলে, আজকে আমার আসল বাবা জীবিত থাকলে আমার সাথে এগুলো করতো না। ব্রেসের বাবা তখন ব্রেসকে বলে, তোমার মা একটি ব্যবসা ছিল, তোমার আসল বাবাকে সেটা সেও জানতো না। তার বাবার মুখ থেকে এইসব কথা শোনার পর ব্রেস তো তখন রাগে একদম ফুঁসতে থাকে। যাওয়ার আগে সে তার বাবাকে বলে, যা আপনি না পৃথিবীর 1 নম্বর বডিগার্ড, আপনি দায়িত্বে থাকা অবশ্যই। তুমি আর ব্রেস সেটা মনোযোগ দিয়ে শোনো। এই হারামজাদা অ্যারিস্টটল সমুদ্রের মধ্যে একটি পাওয়ার গ্রিডে ডিল করে সম্পূর্ণ ইউরোপকে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করছে। এই জন্য তার একটি টিম অনেক বড় একটি ড্রিল নিয়ে সমুদ্রের দিকে চলে গেছে। এখন তুমি আর ব্রেস যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে অ্যারিস্টটলকে থামাও। আর হ্যাঁ, তোমাকে আর ব্রেসকে মারার জন্য সেই ক্লাবে অ্যারিস্টটল অনেক বড় একটি দলকে পাঠিয়েছে। এটা বলার সাথে সাথে ব্রেস আর কিংকেট দেখতে পায় তাদেরকে মারার জন্য সেখানে শত শত লোক চলে আসছে। তারা আসা মাত্র ব্রেস আর কিংকেটের উপর বৃষ্টির মতো ফায়ারিং করতে থাকে। তাদেরকে ফায়ারিং করতে দেখে ব্রেস বলে, এখন আমি মরবো, এই কথা বলে সে সামনে চলে যায়। কিংকেট ব্রেসের অবস্থা দেখে সে বুঝতে পারে ব্রেস আসলে তার বাবার কারণে একদম পাগল হয়ে গেছে। সে কোনোভাবে ব্রেসকে সেখান থেকে টেনে হিসেবে নিয়ে গিয়ে একটি গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার পর ব্রেস কিংকেটকে বলে, আজকে গাড়ি আমি চালাবো। লাইফে প্রথমবার ব্রেস সিট বেল্ট না পরে গাড়িটিকে এমন ভাবে চালাতে থাকে, এটা দেখার পর কিংকেট ভয় পেয়ে নিজেই সিট বেল্ট পরে নেয়। ব্রেসকে দেখে মনে হচ্ছিল তার ভিতর থেকে তখন ভয় নামে শব্দটি একদম হারিয়ে গেছে। কিছুক্ষণ পাগলের মতন গাড়ি চালানোর পর হঠাৎ করে ব্রেস যখন গাড়িটি ব্রেক করে তখন সে গ্লাস ভেঙে বাইরে চলে যায়। বাইরে যাওয়ার পর ব্রেস যখন দাঁড়ায় ঠিক তখনই হঠাৎ করে অ্যারিস্টটল একজন লোক এসে তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। পানিতে পড়ার পর ব্রেসের উপর দিয়ে একটি স্পিড বোটও চলে যায়। তারপরও ব্রেস আস্তে আস্তে কিংকেটকে বলে, আমি এখন অমর, আমি আর মরবো না। আর অন্যদিকে সোনিয়া যে কিংকেট আর ব্রেসকে সবকিছু বলে দিচ্ছে, সামহাও এটা অ্যারিস্টটল জেনে যায়। সোনিয়া যে তাকে ধোঁকা দিয়েছে অ্যারিস্টটল এটা জানার পর সে তাকে মারার জন্য ক্রুজ শিপে নিয়ে যায়। আর অন্যদিকে কিংকেট ব্রেসকে নদী থেকে উঠে একটি জায়গায় বসে গল্প করছিল। কিংকেট ব্রেসকে বলছিল, কালকে থেকে তোমার পাগলামি একটু বেশি বেড়ে গেছে, তোমাকে দেখে এখন আমার নিজেরই ভয় করে। তারা যখন সেখানে গল্প করছিল ঠিক তখনই সেখানে ইন্টারপোলের লোকেরা এসে তাদেরকে ধরে ফেলে। তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পর ইন্টারপোলের প্রধান তাদেরকে বলে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণাম এখন তোমরা বুঝতে পারবে। ব্রেস তখন তাকে বলে, দেখুন আমাদেরকে আপনারা যা শাস্তি দিবেন আমরা সেটা মাথা পেতে নেব, কিন্তু এখন আমাদেরকে যেতে দিন, কারণ আমরা জানতে পেরেছি অ্যারিস্টটল কিছুক্ষণ পর সমুদ্রের মাঝখানে একটি ড্রিল। অ্যারিস্টটলের লোকেরা যখন মনে করে কিংকেট আর ব্রেস মারা গেছে তখন তারা ড্রিল করার জন্য ড্রিলিং মেশিনটি সমুদ্রে নামিয়ে দেয়।
তারা যখন ডাটা জংশনে ড্রিল করে সেটাকে হ্যাক করার চেষ্টা করছিল, অন্যদিকে তখন কিংকেট আর ব্রেজ সেখানে চলে আসে। কিংকেট আর ব্রেজ সেখানে আসার পরই তো এখানে দুর্দান্ত একটি ফাইট শুরু হয়ে যায়। তারা দুইজনে মিলে একে একে সবার চ্যাপ্টার ক্লোজ করছিল। আর অন্যদিকে অ্যারিস্টল তখন তার সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে সে সোনিয়াকে মেরে ফেলার চেষ্টা করছিল। যখনই সে সোনিয়াকে মারতে যাবে ঠিক তখনই সে বুঝতে পারে কিংকেট আর ব্রেজ চলে আসছে। এই জন্য সে কিংকেটকে মারার জন্য তখন বাইরে চলে আসে। কিংকেট অ্যারিস্টটলের সাথে ফাইট করছিল, সোনিয়া অ্যারিস্টটলের গার্লফ্রেন্ডের সাথে ফাইট করছিল, আর এদিকে ব্রেজ বডিগার্ডের সাথে ফাইট করছিল। তারা সবাই যখন একে অন্যকে মারতে উঠে পড়ে লেগেছে, অন্যদিকে তখন সমুদ্রের মাঝখানে ড্রিল করা কমপ্লিট হয়ে যায়। তখন শুধুমাত্র ডাটা জংশনে ভাইরাসটি আপলোড করা বাকি ছিল। ধীরে ধীরে যখন ডাটা জংশনে ভাইরাসটি আপলোড হচ্ছিল, অন্যদিকে তখন ব্রেজ বডিগার্ডকে মারার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। অনেক কষ্টের পর এক পর্যায়ে ব্রেজ ফাইনালি সে বডিগার্ডটিকে মেরে ফেলে। তাকে মেরে ব্রেজ যখন ভাইরাস আপলোড হওয়া বন্ধ করতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় তার সামনে হঠাৎ করে তার বাবা চলে আসছে। তার বাবা আসার পর তো আমরা বাপ বেটার দুর্দান্ত ফাইট দেখতে পাই। প্রথমে ব্রেজ তার বাবার সাথে পেরে না উঠলেও মারামারি এক পর্যায়ে সে তার বাবার গায়ে একটি ছুরি ঢুকিয়ে দেয়। ব্রেজের বাবা যখন ধীরে ধীরে মারা যাচ্ছিল, অন্যদিকে অ্যারিস্টল তখন কিংকেটকে প্রায় মেরে ফেলেছিল। যখন অ্যারিস্টল কিংকেটকে মারতে যাবে ঠিক তখনই সেখানে হঠাৎ করে সোনিয়া চলে আসে। কিংকেট আর সোনিয়া মিলে তখন অ্যারিস্টটলের শরীরে প্রায় 1 ডজন গুলি ঢুকিয়ে দেয়। আর অন্যদিকে ধীরে ধীরে যখন ব্রেসের বাবা মারা যাচ্ছিল তখন সে ব্রেসকে বলে যায়, তুমি যদি এখন ভাইরাসটি আপলোড হওয়া থামাও তাহলে সম্পূর্ণ শিপটি একদম উড়ে যাবে। সে যে মারা যাবে এটা শোনার পরও ব্রেস দ্বিতীয়বার চিন্তা না করেও ভাইরাসটি আপলোড হওয়া বন্ধ করে দেয়। কম্পিউটারটি বন্ধ করে ব্রেস দৌড়ে এসে সোনিয়ার কিংকেটকে বলে তাড়াতাড়ি সমুদ্রে চাপ দিতে। তারা এরপরের সিনে আমরা দেখতে পাই সম্পূর্ণ ইউরোপকে বাঁচানোর ক্রেডিট ইন্টারপোল অফিসার ববি নিয়ে নিয়েছে। দূর থেকে এটা দেখার পর কিংকেট আর ব্রেস একে অন্যকে বলছিল, কষ্ট করে আমরা আর ক্রেডিট নাই ববি। সোনিয়া তখন তাদেরকে বলে, চিন্তা করো না, ববি আমাকে একটি কাজ করে দেওয়ার কথা দিয়েছে। এর কিছুক্ষণ পর ববি সেখানে একটি দলিল নিয়ে আসে। দলিলটি নিয়ে আসার পর সে ব্রেসকে বলে, তুমি এখানে সাইন করো। ব্রেস তখন মনে করে সোনিয়া ববির কাছে রিকোয়েস্ট করে তার বডিগার্ডের লাইসেন্স আবারও ফিরিয়ে এনেছে। এই জন্য ব্রেস খুশিতে আত্মহারা হয়ে দলিলে কি আছে এটা না পড়ে সেখানে সাইন করে দেয়। ব্রেস দলিলে সাইন করার পর সোনিয়া দলিলটি বুকে জড়িয়ে বলে, ফাইনালি আমি এখন বাচ্চার মা। এটা শোনার পর কিংকেট আর ব্রেস বলে, হোয়াট, বাচ্চার মা মানে? তখন সোনিয়া তাদেরকে বলে, এটা হলো দত্তক নেওয়ার দলিল। আমি আসলে ব্রেসকে নিজের ছেলে হিসেবে অ্যাডপ্ট নিয়েছি। এই কথাটি শোনার পর তো কিংকেট আর ব্রেসের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই ছোট্ট একটি নৌকায় করে কিংকেট, ব্রেস আর সোনিয়া কোথায় একটি যাচ্ছে। তাদের দত্তক নেওয়া ছেলে সেখানে থাকা অবস্থায় ব্রেস যখন দেখতে পায় তারা সেখানে রঙ্গলীলা শুরু করে দিয়েছে, তখন ব্রেস লজ্জায় শরমে সেখান থেকে সোজা সমুদ্রে চাপ দেয়। আর এখানে এই ক্রেজি মুভিটি শেষ হয়ে যায়।